এখন আমরা দেখব তিনটা টপিক একসাথে। হাইড্রা যে দ্বিস্তরী, এই দ্বিস্তরী কিভাবে হলো এবং তার দেহটা কিভাবে গঠন হচ্ছে, দেন মেসোগ্লিয়া সম্পর্কে দেখব, অ্যান্ড দেন হচ্ছে সিলেন্টেরন সম্পর্কে আমরা দেখব। তো সবার আগে আমরা শুরু করি, ধরা যাক হাইড্রা তৈরি হচ্ছে, হ্যাঁ, একটা শুক্রাণু কিংবা একটা ডিম্বাণু মিলনের ফলে এই যে একটা তৈরি হলো, দেন ক্লিভেজ হওয়া শুরু হইলো। আমরা তো জানি ক্লিভেজ মানে হচ্ছে অনেকগুলো কোষ হয়ে যাওয়া, তাই না? তারপর কি হবে, দেহের মধ্যে একটা এর একটা গর্ত তৈরি হবে, হ্যাঁ, ভেতরে বাইরের যে কোষগুলো আছে বাইরে এর ভেতরের দিকে যাওয়া শুরু করবে। ওকে, কি হলো, ভেতরের দিকে যাওয়া শুরু করলো। তো ভেতরে যে কোষগুলো গেল আমরা এগুলাকে এইরকম দিয়ে দিলাম, আর কিছু কোষ বাইরে তো বাইরেই থেকে গেছে, তাই না? আগে ছিল এরকম, বাট পরবর্তীতে কিছু কোষ ভেতরে গেল, ওরা আগে বাইরে ছিল। কোনগুলা? এই ব্লু কালারের গুলা। তো এবার দেখেন তো এই চেহারাটা থেকে কি আমরা একটা হাইড্রা বানাইতে পারি কিনা। ব্লুগুলো আমরা এরকম দিলাম এবং ব্ল্যাকগুলো আমরা এই সাইডে দিয়ে দিলাম। সো একটা হাইড্রা তৈরি হয়ে গেল, তাই না? এই দুইটা একসাথে গিয়ে কোর্সিকা হবে, দুইটা একসাথে গিয়ে কোর্সিকা হবে, মাঝখানে একটা মুখ হবে। খেয়াল করে দেখেন, এর এই সাইডটাতে গিয়ে টাচ করে না, সোজা গিয়ে ওই পাশে বের হয়ে যাবে গিয়ে, এমন হয় না, কিন্তু মানুষের ক্ষেত্রে হয়। তো এই জন্য এদের কিন্তু মুখ একটাই, এই পাশে কোনো কি নাই, মুখ নাই। তো একটাই মুখ, একটাই পায়ু হিসাবে কাজ করে, ঠিক আছে? তো আমরা এখন দেখি, তো এইরকম যখন হয় তখন এই বাইরের কোষগুলোকে বলা হয় হচ্ছে অ্যাক্টোডার্ম, আর এই ভেতরের কোষগুলোকে বলা হয় হচ্ছে এন্ডোডার্ম। এটা কোন সময়? এটা ভ্রূণ দশায়, হাইড্রা যখন ভ্রূণ থাকে, ছোট থাকে তখনকার। বাট যখন সে পরিণত হয়, এটা হলো পরিণত দশা, তখন কিন্তু এই এক্টোডার্মটার নাম হয়ে যায় এপিডার্মিস। এপিডার্মিস, এপি শব্দের অর্থ শুধু বাইরে, ব্যাপারটা এমনই না। এপি শব্দের অর্থ হলো এমন একটা লেয়ার যেটা পুরোটা কাভার করে থাকে, পুরোটাই কাভার করে থাকে, ঠিক আছে? মানে আমাদের পুরো বাইরটা কাভার করে আছে। তো সো দ্যাট ইজ কল্ড এপিডার্মিস। আর যেটা ভেতরে থেকে গেল এইটার নাম হচ্ছে এন্ডোডার্মিস। ভুলেও এই কাজ করা যাবে না, এই ডার্মিস শব্দগুলো কিন্তু পরিণত অবস্থায় দেখা যায়, আর ডার্ম শব্দগুলো কখন দেখা যায়? ভ্রূণ দশায় দেখা যায়, রাইট? আচ্ছা, তো এখন যেহেতু এই এলাকায় পরিপাক হয়, এই এলাকায়, তাহলে এটা কি পরিপাক নালী, তাই না? পরিপাক নালীর কিন্তু আরেকটা সমার্থক শব্দ আছে, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রো। হোয়াট ইজ দিস? গ্যাস্ট্রো। তাহলে এবার বলেন তো, এই এন্ডোডার্মিসের কোষগুলা পরিপাক নালীর ভেতরে থাকে বলে এটাকে কি আমরা সাথে সাথে পরিপাক নালী আবরণ গ্যাস্ট্রোডার্মিস বলতে পারি না? পারি। তাহলে এন্ডোডার্মিসের আরেক নাম গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রো শব্দের অর্থ পরিপাক নালী, যেহেতু এন্ডোডার্মিসটা পরিপাক নালীর দেয়াল তৈরি করছে। ওকে, সো আমরা এই জিনিসটা দেখলাম যে এরা এখন দ্বিস্তরী প্রাণী। এরা কি স্তরী প্রাণী? দ্বিস্তরী প্রাণী। দুইটা স্তরের নাম কি? দুইটা স্তরের নাম কি? এন্ডোডার্ম এবং এক্টোডার্ম। পরবর্তীতে পরিণত অবস্থায় এটার নাম হচ্ছে এপিডার্মিস এবং এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের আরেক নাম গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে? কিন্তু দেখেন ভেতরে যে গহ্বরটা তৈরি হয়েছে, ভেতরে এই গহ্বরটা কিন্তু একটা স্পেশাল গহ্বর। কি স্পেশাল গহ্বর বলি, আপনি যদি এই পাশে হাঁটা শুরু করেন, এখানে এসে দেখবেন না রাস্তা নাই, আর দেখতে পাবেন না, তার মানে রাস্তাটা ব্লাইন্ড, সামনে আর দেখা যাচ্ছে না, ব্লাইন্ড। তো এই নালীটাকে বলা হয় ব্লাইন্ড পরিপাক নালী। গাট মানে কিন্তু পরিপাক নালী, খেয়াল করেন, গ্যাস্ট্রো, গাট, অ্যান্টেরন, ইন্টেস্টাইন, দিস অল আর পরিপাক নালী। বায়োলজিতে এরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তাহলে আমি আরেকবার বলি, এটা এমন একটা পরিপাক নালী যেটার একদিকে রাস্তা আছে, দেখতে পাওয়া যায় রাস্তা, আর একদিকে গিয়ে আপনি থেমে যাবেন, সো সামনে আর যাওয়ার জায়গা নাই। সো দ্যাট ইজ কল্ড ব্লাইন্ড বা চোরাগলি বলা হয় এটাকে। তাহলে এটা একটা ব্লাইন্ড স্যাক। স্যাক বলা যেতে পারে না, স্যাক মানে থলি, এই থলিটার এই পাশে রাস্তা নাই, তাহলে এটাই ব্লাইন্ড স্যাক, এটাই হচ্ছে ব্লাইন্ড গাট, একই কথা। এটার আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম হচ্ছে সিলেন্টেরন। তাহলে ব্লাইন্ড গাটটার নাম কি? সিলেন্টেরন। সিল মানে হচ্ছে ক্যাভিটি, এটা ক্যাভিটি না, গহ্বর না?
অ্যান্টেরন মানে কি? এই যে অ্যান্টেরন পরিপাক নালী, পরিপাক নালী। তাহলে সিলেন্টেরন মানে কি? এটা এমন একটা গহ্বর বা ক্যাভিটি যেটা পরিপাক নালীর মতো কাজ করে, দ্যাট ইজ ওয়াই কল্ড সিলেন্টেরন। এটার আবার আরো নাম আছে, পরিপাক হয় ওখানে, এই জন্য পরিপাক নালী 2। পরিপাকের পর খাবারগুলো ভেতরের দিকে বাহিত হয়, সংবহন হয়, এখান থেকে এদিকে আসে, তাহলে এটা একটা সংবহন নালী। তাহলে দুইটা মিলে আমরা কি বলতে পারি? দিস ইজ পরিপাক ও সংবহন নালী। আর গহ্বর যদি আমরা বলি তাহলে পরিপাক ও সংবহন গহ্বর, মানে এখানেই পরিপাক নালীর ব্যাপারটা ঘটতেছে, এখানেই সংবহনের ব্যাপারটা ঘটতেছে। সো দিস ইজ পরিপাক সংবহন গহ্বর। পরিপাক সংবহন গহ্বরকে আবার আরো একটা নামে ডাকা যায় এই দুইটাকে একসাথে, দ্যাট ইজ কল্ড গ্যাস্ট্রো ভাস্কুলার ক্যাভিটি, বাংলায় বলে পরিপাক সংবহন গহ্বর। গ্যাস্ট্রো মানে এই যে দেখেন পরিপাক নালী, ভাস্কুলার মানে হচ্ছে বহন করা। আমাদের রক্তনালী যেহেতু খাদ্য এবং অক্সিজেন বহন করে, এই জন্য রক্তনালীকে বলা হয় ব্লাড ভেসেল বা ব্লাড ভাস্কুলার সিস্টেম। ওকে, সো দিস ইজ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে ওটা পরিপাক নালী হিসাবে কাজ করছে, ভাস্কুলার মানে হচ্ছে ওখানকার খাবারগুলো কি হচ্ছে? বাহিত হচ্ছে কোষের দিকে। ডান। তাহলে এবার বলেন তো এই সিলেন্টেরন কেন বলে এটাকে? সিল মানে গহ্বর, এন্টেরন মানে পরিপাক নালী। এই গহ্বরে পরিপাকের কাজ হয়। 2, এটাকে পরিপাক নালী এবং পরিপাকের পর খাদ্যগুলো সংবহন করে, এই জন্য এটাকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর, যেটা আরেকটা হলো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে পরিপাক নালী আর ভাস্কুলার মানে হচ্ছে সংবহন হয় এখানে। দেন এটার আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড গাট, ব্লাইন্ড স্যাক তাদেরকে বলা হয় যেখানে একদিকে প্রবেশের রাস্তা আছে, অন্যদিকে রাস্তা নেই। ব্লাইন্ড গাট, গাট মানে পরিপাক নালী, এই পরিপাক নালীটা ব্লাইন্ড। ব্লাইন্ড স্যাক, স্যাক মানে হচ্ছে থলি, এই থলিটা ব্লাইন্ড। ওকে, আচ্ছা, কাজ কি এটার? কাজ হচ্ছে ওখানে পরিপাক হয়, ওখানে খাদ্য পরিপাক শেষে আশেপাশে কোষগুলোতে বাহিত হয়, তারপরে এখানে সংবহন হয়, এই তো কাজ। তাহলে আমরা মোটামুটি সিলেন্টেরন বুঝলাম, দ্বিস্তরিক কিভাবে হইলো এরা, এটাও আমরা বুঝলাম। এখন আমরা দেখব দুইটা স্তরের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গায় আপনি কি দেবেন? আচ্ছা, আপনি একবার ভাবেন তো, এটা একটা হাইড্রা, এই যে মুভ করে এরকম করে, তাহলে এই সেল লেয়ার এবং এই সেল লেয়ার পরস্পর সাথে এরকম ঘর্ষণ হবে না? যখন মুভ করবে ঘর্ষণ হবে কিনা? হবে। তখন এই কোষগুলো পরস্পর ঘর্ষণ হয়ে হয়ে নষ্ট হয়ে যেতে পারে। ঘর্ষণ হয়ে গেলে নষ্ট না হয় আমরা এক কাজ করব। কি কাজ করব? দেখেন, হাইড্রা, এটা একটা লেয়ার, এই যে বাইরেরটা, সরি এটা ব্ল্যাক দিলে ভালো হতো, ভেতরেরটা আমরা দিয়ে দিই ব্লু, বাইরেরটা হচ্ছে ব্ল্যাক। এখন হাইড্রাটা যদি এরকম মুভ করে তাহলে এই দুইটা লেয়ার পরস্পরের উপরে কিন্তু স্লাইড করবে, গ্লাইড করবে। সো আমরা এক কাজ করি, দুইটা লেয়ারের মাঝখানে কিছু আঠালো পদার্থ দিয়ে দিই। প্রথমে এরা আছে জেলি, জেলির মতো হলে স্বচ্ছ, 2 নম্বর হচ্ছে আঠালো। তো খেয়াল করছেন জেলি বা পানি এরা তো কোষ না, তাই না? তাহলে মাঝখানে থাকতেছে এরা কোষ নয়, এরা হচ্ছে অকোষ, রাইট? এবং মাঝখানে থাকার জন্য এদেরকে বলা হয় মেজোগ্লিয়া। কি বলে? মেজোগ্লিয়া। মেজো মানে হচ্ছে মিডল, এই যে মাঝখানে আছে, গ্লিয়া শব্দের অর্থ হলো গ্লু, গ্লু মানে হচ্ছে আঠা। তাহলে এর নাম মেজোগ্লিয়া কেন হলো? যে এরা খেয়াল করেন এটা কিন্তু পরিণত অবস্থায়, ছোট অবস্থায় না, খেয়াল করেন পরিণত অবস্থায়, যে বাইরের এপিডার্মিস এবং ভেতরের এন্ডোডার্মিসের মাঝখানে থাকে বলে এদের নাম মেজোগ্লিয়া। মেজো মানে মিডল, গ্লিয়া মানে গ্লু, আঠার মতো থাকে তারা। তা আঠার মতো থাকলে কি কি সুবিধা হয় আমরা এটা আগে দেখি। আঠার মতো যখন থাকবে তখন কি মনে হয়? এই যে আমাদের পেশিগুলো আছে, খেয়াল করেন পেশিগুলা কিন্তু হাড্ডি আছে বলে কিন্তু এই দুই পাশে পেশিগুলো থাকতে পারতেছে। হাড্ডিটা না থাকলে পেশিগুলো থাকতো না, আমাদের হাড়টা তখন দাঁড়া দিয়ে পারতো না। তাহলে হাড্ডিটা খুব জরুরি। তাহলে আমাদের হাড্ডির জন্য দুই পাশে পেশিগুলো থাকতে পারে, কাজ করতে পারি। তাহলে এদের মাঝখানে মেজোগ্লিয়া আছে বলেই কিন্তু দুই পাশের লেয়ারটা কিন্তু এরকম হয়ে থাকতে পারে। তাহলে মাঝখানে এটা কি হাড্ডির মতো কাজ করতেছে না? আমাদের হাড্ডির মতো কাজ করতেছে না? পেশির মাঝখানে, এখানে আছে কোষের মাঝখানে। সো দিস ইজ কঙ্কাল। কি এটা? এটা একটা হাড্ডি বা কঙ্কাল। বাট আমাদের হাড্ডি তো শক্ত, এই কঙ্কালটা হচ্ছে জেলির মতো। জেলির মতো হলে ফ্লেক্সিবল বা নমনীয়।
রাইট। আচ্ছা, এরপরে কি খেয়াল করেন, এই লেয়ারটা আর এই লেয়ারটার মাঝখানে সে আঠার মতো আটকে ধরে আছে। এই লেয়ারটা কোথায় গেঁথে আছে? মাঝখানের লেয়ারটাতে। তাহলে আমরা বলবো যে মাঝখানের এই মেজোগ্লিয়াটা অ্যাকচুয়ালি ভিত্তি। কি ভিত্তি? যার উপরে দাঁড়িয়ে আছে দুই পাশের কোষগুলা। এই জন্য মেজোগ্লিয়া একটি ভিত্তি স্তর বা বেজাল লেয়ার। দেন আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এই জায়গাটাকে আমরা এই যে জুম আউট করলাম, বাইরে কেটে নিয়ে আসলাম। তাহলে এই ব্ল্যাকগুলো হলো এই যে এইগুলা, এই কোষগুলা, আর ভেতরে ব্লুগুলো হলো এই কোষগুলা। মাঝখানে এই যে দেখেন, এটা কি? হোয়াট ইজ দিস? মাঝখানের লেয়ার মেজোগ্লিয়া, রাইট? তো এবার খেয়াল করেন, এই যে বাইরে যে পেশিগুলো আছে, এই পেশিগুলোর মধ্যে এক ধরনের সুতা আছে। সুতাগুলোর নাম হচ্ছে মায়োফাইব্রিল। কি নাম? মায়োফাইব্রিল। ফাইব্রিল মানে হচ্ছে ফাইবার বা সুতা। ফাইব্রিল মানে ফাইবার বা সুতা, মায়ো মানে হচ্ছে পেশি। ওকে, তাহলে পেশি সুতাগুলা এই কোষের ভেতরে থাকে এবং এগুলো মেজোগ্লিয়ার ভেতরে চলে আসে। তো এখন দেখেন, এই কোষটা কিন্তু সহজেই সংকোচন প্রসারণ হইতে পারবে এই মায়োফাইব্রিলগুলোর জন্য। তো এই কোষগুলো তো বাইরের কোষগুলো, তাই না? তো বাইরের কোষগুলো যদি সংকোচন প্রসারণ হয়, তাহলে হাইডার মূল দেহটা কখনো এরকম হবে, কখনো এরকম হবে, ঠিক না? তো এবার বলেন তো, বাইরের কোষগুলোর ভেতরে এই মায়োফাইব্রিল আছে বলেই হাইডার সংকোচন প্রসারণ করতে পারে, দেহকে বাঁকাতে পারে। ওকে, তাহলে আমরা জানবো মেজোগ্লিয়াতে মায়োফাইব্রিল থাকে, যেটার অন্য প্রান্তটা পুরাই যে আবরণী কোষগুলোর ভেতরে আছে। ওকে, এই মায়োফাইব্রিলের জন্যই হাইড্রা কি করতে পারে? দেহকে বাঁকাতে পারে। তো এই ছিল আমাদের পুরো টপিকটা। আমি আরেকবার বলি, আমরা আলোচনা করেছি দুইটা স্তর, ধীরে 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 দুইটা স্তরে ভাগ হয়েছে। দেন দ্বিস্তরী মানে হলো বাইরে একটোডাম, ভেতরে এন্ডোডাম। ওকে, তো দ্বিস্তরীকে বলা হয় ডিপ্লোপ্লাস্টিক। কি বলে? ডিপ্লোপ্লাস্টিক। ওকে, দ্বিস্তরী। দেন আমরা কি পড়লাম? মাঝখানে থাকে মেজোগ্লিয়া। আমাদের যেমন দুই পেশির মাঝখানে হাড় থাকে, এই যে দুই লেয়ারের মাঝখানে মেজোগ্লিয়া থাকে। তো মেজোগ্লিয়া কঙ্কালের মতো বা হাড়ের মতো কাজ করে। এই জন্য কঙ্কাল যেহেতু একটু ফ্লেক্সিবল, আঠালো, আমাদের হাড্ডির মতো এত শক্ত না, এই জন্য নমনীয়। দুই নম্বর হচ্ছে এই লেয়ার আর এই লেয়ারটাকে সেই আঠার মাধ্যমে আটকায় রাখে। এই জন্য এটাকে আমরা কি বলবো? ভিত্তি স্তর বলবো। দুইটা লেয়ারে এখানে ভিত্তি, মানে এখানে দাঁড়িয়ে আছে, এই লেয়ারটা না থাকলে খুলে যাইতো। দেন মায়োফাইব্রিল। আমরা দেখছি যে বাইরের কোষগুলোর ভেতরে মায়োফাইব্রিল থাকে, যেটা ভেতরে আসে, এই যে এখানে ব্ল্যাকগুলা, যার কারণে বাইরের কোষগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রাকে আঁকাতে বাঁকাতে পারে, রাইট? আচ্ছা, এখানে আমরা দেখেছি দিস ইজ সিলেন্টেরন। সিল মানে গহ্বর, এন্টেরন মানে হচ্ছে পরিপাক নালী, রাইট? এটার আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট। এখানে কি হয়? এখানে যে পরিপাকটা হয় সেটা কিন্তু কোষের বাইরের পরিপাক। সো সিলেন্টেরনে কোন ধরনের পরিপাক হয়? বহিঃকোষীয় পরিপাক, তাই না? ছোট 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 টুকরা হয়ে গেল। দেন এগুলো কোষের ভেতরে যখন চলে যাবে তখন অন্তঃকোষীয় পরিপাক শুরু হয়। আচ্ছা, এবং লাস্ট পার্ট যেটা খুব ইউনিক একটা পার্ট, সেটা হলো এই যে দেখেন, এই মেজোগ্লিয়াগুলা হাইড্রাতে এদিকে একটু কম থাকে, কোষিকায় সবচেয়ে কম থাকে। কারণ কোষিকাটা কি করতে হবে? বেশি আঠালো পদার্থ দিলে কোষিকা কিন্তু খুব একটা বাঁকাইতে পারবে না, রাইট? তো কোষিকায় মেজোগ্লিয়াটা খুবই পাতলা থাকে, যার কারণে কোষিকাগুলো মুভ করতে পারে। আর সবচেয়ে বেশি পুরু থাকে হচ্ছে এই লেয়ারে। এই যেখানে সবচেয়ে বেশি হচ্ছে পাদচাকতিতে কি থাকে? মেজোগ্লিয়া থাকে। সবচেয়ে পুরু এখানে, সবচেয়ে পাতলা এখানে। পাতলা থাকার কারণে কোষিকা মুভ করতে পারে, এখানে পুরু থাকার কারণে পাদচাকতিটা খুব বেশি গ্লাইড করে না। মানে এই লেয়ারটা আর এই লেয়ারটা পরস্পর খুব একটা গ্লাইড হয় না। তো আপনি যদি একটা বিল্ডিং এর ফাউন্ডেশন ঠিক করতে চান, গোড়াটাকে স্থির করতে হবে, নড়াচড়া করতে দেওয়া যাবে না, ঠিক আছে? এই বেশি বেশি থাকার কারণে এরা পরস্পর গ্লাইড করতে পারে না, এটা মাথায় রাখেন। সো ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এইটা একটা। তো আশা করছি আমি তিনটা টপিকই বোঝাইতে পারছি। আল্লাহ হাফেজ।